হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাস বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি টপিকস উপসর্গ। চলো ভিডিওতে শুরু করা যাক। আজকের ক্লাসটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, তাছাড়াও বিশেষ অ্যাডমিশন ও সকল চাকরির ক্ষেত্রেই প্রযোজ্য। উপসর্গ বাংলা ভাষায় কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় এবং শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, কিংবা শব্দের অর্থের সম্প্রসারণ বা সংকোচন ঘটে। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নাম উপসর্গ। আমরা প্রথমে আলোচনা করেছি যে অব্যয়। তার আগে আমরা আলোচনা করি যে অব্যয়টা কি। অব্যয় হচ্ছে যে পদের ব্যয় নেই, তাকে অব্যয় পদ বলে। আমি পড়ি, সে পড়ে, তুমি পড়ো। এই যে পুরুষের কারণে ক্রিয়াপদের ভিন্ন ভিন্ন রূপ হলো, কিন্তু অব্যয় এমন একটি পদ যে পদের কোনো পরিবর্তন নাই বা ব্যয় নেই, তাকে অব্যয় বলে। এবং একটি অব্যয় পদ, এই অব্যয় পদের ব্যয় নাই কেমন? এখানে দেখো ক্রিয়াপদের ভিন্ন ভিন্ন রূপ হয়েছে, কিন্তু অব্যয় এমন একটি পদ যে পদের কোনো ব্যয় নাই বা পরিবর্তন হবে না। এবং শব্দটি আমরা যেখানেই বসাবো এবংই থেকে যাবে। কখনো কি দেখেছো যে এবং, এবিং, ওবং হয়? হয় না। তাহলে বুঝলাম যে অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না। সুতরাং শব্দটি অব্যয় পদ। কখনো কি সুতরাং, সুতরিং, সুতরং হয়? হবে না। যেখানে আমরা বসাবো ওই অবস্থায় বসে যাবে, তাকে বলা হয় অব্যয় পদ। আমরা অব্যয় নিয়ে আলোচনা করেছি। এবার আমরা উপসর্গের আরো সহজে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। যেসব অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে অর্থের সম্প্রসারণ, সংকোচন বা পরিবর্তন সাধন করে, তাকে উপসর্গ বলে। উপসর্গের সংজ্ঞা আমরা আরো সহজে বলতে পারি যে অর্থহীন শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, তাকে উপসর্গ বলে। আ যোগ হার, আহার। এই যে আহার, আহার মানে কি? ভোজন বা খাওয়া। এখন যদি আমরা এই যে হার, এই শব্দ যদি আমরা বিশ্লেষণ করি, এটা হচ্ছে কি ধাতু? হয়রি ধাতু থেকে এসেছে হার শব্দটি। আর এই হার শব্দটির আগে যে আ বসেছে, এটা হচ্ছে উপসর্গ। আর এই যে আ, এর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু হার শব্দটির পূর্বে বসে নতুন একটি শব্দ গঠন করেছে, এটা হচ্ছে আহার, অর্থাৎ খাওয়া বা ভোজন। এইবার দেখো রাম যোগ ছাগল সমান সমান রাম ছাগল। এই যে ছাগল একটি শব্দ, ছাগল একটি কি শব্দ, তার আগে রাম যুক্ত করে আরেকটি নতুন শব্দ গঠন করেছে, সেটি হচ্ছে রাম ছাগল। রাম ছাগল বললে আমরা কি বুঝাবো? মানে বড় ছাগল। এবার দেখো মূল শব্দের সাথে বিভিন্ন উপসর্গ যোগে গঠিত শব্দ। এখানে দেখো নাম, এই নাম শব্দের সাথে বিভিন্ন উপসর্গ যুক্ত হয়ে শব্দ গঠিত হয়েছে। উপসর্গ নাম, নামটা হচ্ছে মূল শব্দ, আর উপসর্গ যোগে গঠিত শব্দ। প্র একটি উপসর্গ, নাম এর পূর্বে বসে শব্দ গঠিত হয়েছে প্রনাম। আবার দেখো পরিযুক্ত হয়ে হয়েছে পরিণাম, সুযুক্ত হয়ে হয়েছে সুনাম, বদযুক্ত হয়ে হয়েছে বদনাম। এই যে এই প্র, পরি, সু, বদ, এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এগুলো শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করেছে, এগুলোকে বলা হয় উপসর্গ। প্র, পরি, সু, বদ, এগুলো উপসর্গ। এবার আমরা আলোচনা করব উপসর্গের কাজ। উপসর্গের 1 নম্বর কাজ, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, যেমন ছায়া থেকে প্রচ্ছায়া। এখন প্রশ্ন হচ্ছে দেখো
ছায়া একটি শব্দ ছিল, তার সাথে উপসর্গ যুক্ত হয়ে হয়েছে প্রচ্ছায়া। এই প্রচ্ছায়া শব্দের অর্থ হচ্ছে গাঢ় ছায়া। উপসর্গের 2 নম্বর কাজ হচ্ছে শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। যেমন দেখো, পুষ্টি থেকে পরিপুষ্টি। এই পুষ্টি বলতে আমরা এক ধরনের ভিটামিনকে বুঝি। যখন আমরা বলবো পরিপুষ্টি, এই পরি উপসর্গ যুক্ত হওয়ার কারণে শব্দটি হয়ে গেল পরিপুষ্টি। এই পরিপুষ্টি শব্দের অর্থ হচ্ছে দেহের বৃদ্ধি। তাহলে এই পুষ্টি যে ছিল আর পরিপুষ্টি বলে দেহের বৃদ্ধি, তাহলে কি হলো? উপসর্গ শব্দের পূর্ণতা সাধিত হলো। উপসর্গের 3 নম্বর কাজ হচ্ছে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। যেমন দেখো, তাপ থেকে প্রতাপ, অর্থের সম্প্রসারণটা কি? এই যে তাপ ছিল, এই প্রতাপ, প্রতাপ শব্দের অর্থ হচ্ছে তেজ বা গৌরব, কিন্তু যেই তাপটা ছিল তার শব্দটি আরো প্রসারিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে। তাপ থেকে পরিতাপ, পরিতাপ শব্দের অর্থ কি? পরিতাপ শব্দের অর্থ কি হচ্ছে দুঃখ প্রকাশ করা, কোনো বিষয় পরিতাপ করা, দুঃখ প্রকাশ করা। তাহলে এই তাপের থেকে যখনই পরিতাপ হয়ে গেল, শব্দটি কি হলো? সম্প্রসারিত হয়ে গেল। উপসর্গের 4 নম্বর কাজ শব্দের সংকোচন ঘটে। যেমন এই যে রাজি থেকে নিমরাজি, রাজি মানে কোনো বিষয় সে রাজি, আর নিমরাজি মানে অর্ধেক রাজি। তাহলে শব্দের অর্থটা কি হলো? সংকোচন হয়ে গেল। রাজি ছিল, সে একদম পুরোপুরি রাজি, কিন্তু হয়ে গেল নিমরাজি, অর্ধেক রাজি। কি হলো? সংকোচন হলো, সংকোচন হলো অর্থাৎ কমে গেল। 5 নম্বর কাজ শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয়। যেমন কথা থেকে উপকথা। এই উপকথা বলতে আমরা কি বুঝাই? গল্প। উপকথা হলো ছোট গল্প, যা সাধারণত পশু বা অন্যান্য কাল্পনিক চরিত্র ব্যবহার করে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য লেখা হয়। এটা হচ্ছে উপকথা। এবার আমরা আলোচনা করব উপসর্গের বৈশিষ্ট্য। উপসর্গের বৈশিষ্ট্য কি? উপসর্গের প্রধান বৈশিষ্ট্য হলো উপসর্গের কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গগুলোর প্রত্যেকটি এক একটি শব্দাংশ বা শব্দখণ্ড। এদের নিজের কোনো অর্থ নেই বা পৃথকভাবে ব্যবহৃত হয় না, কেবল ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে শব্দ গঠন করে। এবার দেখুন, এই যে হাড় একটি শব্দ, এই হাড়ের আগে আ যুক্ত হয়েছে, তাহলে হলো কি? আহার। আহার মানে খাওয়া। আবার এই হাড় শব্দের আগে যদি অনা যোগ হয়, তাহলে শব্দ হবে অনাহার। এই অনাহার শব্দের অর্থ হচ্ছে উপবাস, অর্থাৎ না খেয়ে থাকা। আবার দেখো প্রো, এই প্রো যুক্ত করলে হয়ে গেল প্রহার। প্রহার মানে মারা বা আঘাত করা ইত্যাদি। আবার যদি হার শব্দের আগে উপু যোগ করা যায়, তাহলে হয়ে গেল উপহার। উপহার শব্দের অর্থ হচ্ছে উপটোকন। আবার যদি হার শব্দের আগে বীজ যোগ করা যায়, তাহলে হয়ে যায় বিহার। বিহার মানে ভ্রমণ। আবার দেখো সম, হারের আগে যদি আমরা সংযোগ করি, তাহলে হয়ে যায় সংহার। এই সংহার মানে হত্যা। এখন প্রশ্ন হচ্ছে, এখানে ছিল সম, কিন্তু এখানে আছে অনুসার, সংহার। কিভাবে হলো? সন্ধিবদ্ধ শব্দের সাথে যদি অনুসার থাকে, তাহলে তার পরিবর্তে ম হয়, আর ম এর পরিবর্তে অনুসার হয়। সে কারণে সংহার মানে এখানে কি আছে? সম আছে। আবার যদি উত যোগ করা যায়, হার শব্দের সাথে উত উপসর্গ যোগ করা যায়, তাহলে হয়ে যায় উদ্ধার। এই উদ্ধার মানে রক্ষা। এখানে দেখো আ, অনা, প্র, উপ, বি, সম, উত, এগুলো হচ্ছে উপসর্গ। এর নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এরা যখন ধাতু বা শব্দের পূর্বে বসে, তাহলে নতুন নতুন শব্দ গঠন করে। সুতরাং বলা যায় যে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। আমরা পরবর্তী ক্লাসে
উপসর্গের প্রকারভেদ ছন্দের মাধ্যমে আলোচনা করব। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই আইডিটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।